হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো শুরু করবার আগে তোমাদেরকে আমি কিছু বিষয় সম্পর্কে বলে নিই। দেখো, ইতিমধ্যেই আমরা পদার্থের ভৌত অবস্থার মধ্যে গ্যাসীয় এবং তরল অবস্থা নিয়ে আলোচনা শেষ করেছি এবং কঠিন অবস্থা সম্পর্কেও কিছু কিছু ধারণা আমরা পেয়েছি। তো সেইখানে আমরা কি দেখলাম যে কঠিনের মানে সলিডের কণাগুলো খুব দৃঢ় সংবদ্ধ অবস্থায় থাকে বা কম্প্যাক্ট ফর্মে থাকে। লিকুইডের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে সংবদ্ধতা কঠিন অপেক্ষা কম থাকে, অর্থাৎ একটু দূরে দূরে থাকে কণাগুলো, এবং গ্যাসের ক্ষেত্রে সেই কণাগুলো পরস্পরের থেকে অনেক দূরে থাকে। তো এর পেছনে মূল কারণ হিসাবে আমরা কি বলেছি যে কঠিন থেকে গ্যাসীয় অবস্থা পর্যন্ত তাদের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর গতিশক্তির মান খুব বেশি হয়। বা যদি উল্টোটা ভাবি যে গ্যাস থেকে যদি আমরা কঠিনের কথা মনে করি, তাহলে বলতে পারি যে কণাগুলোর গতিশক্তির মান কম হয়। সেই কারণে কণাগুলো একটু দৃঢ় সংবদ্ধ থাকার চেষ্টা করে। তো প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্রই কি এই গতিশীলতা বেশি বা গতিশীলতা কম এর কারণেই কি তরল, কঠিন, গ্যাস এই ভৌত অবস্থাগুলো তৈরি হওয়ার জন্য দায়ী? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা তো একটা কারণ, ডেফিনেটলি গতিশক্তির ব্যাপারটা একটা ডেফিনিট কারণ। আরও একটা কারণ হচ্ছে এই বিভিন্ন ভৌত অবস্থা জনিত যেই সমস্ত কণার জন্য এই ভৌত অবস্থা তৈরি হচ্ছে তাদের পারস্পরিক একটা ফোর্স কাজ করে বা একটা বল কাজ করে। তো যেটাকে আমরা বলে থাকি আণবিক বল বা ইন্টারমলিকিউলার ফোর্সেস। যে কারণে দেখো, কঠিন যে ভৌত অবস্থা সেক্ষেত্রে আমরা বলি কণাগুলোর মধ্যে পারস্পরিক প্রভাব খুব বেশি হয়, তরলে একটু কম হয়, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একদমই নেই বললেই চলে, তাই না? তো এই যে এই বলটার সাথে গতিশক্তির কীরকম তারতম্য হয় দেখো। প্রত্যেকটা ভৌত অবস্থা জনিত যে সমস্ত কণা আছে, মানে কঠিন বা তরল বা গ্যাস, এই ভৌত অবস্থাগুলো যে সমস্ত কণা দ্বারা তৈরি হচ্ছে তাদের প্রত্যেকেরই একটা শক্তি থাকে, নিজস্ব শক্তি থাকে, যেটাকে আমরা অন্তর্নিহিত শক্তি বলি। প্রত্যেকটা পদার্থেরই একটা নিজস্ব শক্তি থাকে যার দরুন সে বিভিন্ন কাজকর্ম করে। যেমন দেখো, আমি এখন দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, তো আমার নিজস্ব একটা ইন্টারনাল এনার্জি বা অন্তর্নিহিত শক্তি আছে, যেই কারণে আমি এখন কাজ করছি। তো সেরকমভাবে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই কিছু অন্তর্নিহিত শক্তি থাকে। যেই অন্তর্নিহিত শক্তিটাকে বলা হয় তাপীয় শক্তি বা থার্মাল এনার্জি। সেই কারণে দেখো, টেম্পারেচার ভ্যারি করলে, মানে বা টেম্পারেচার বৃদ্ধি করাও বা হ্রাস করাও, সেই রকমভাবে তাপীয় শক্তিটাও বৃদ্ধি বা হ্রাস হবে। তো এই যে ইন্টারমলিকিউলার ফোর্সের কথা বলা হচ্ছে, এই ইন্টারমলিকিউলার ফোর্সটাও কিন্তু এই তাপীয় শক্তির সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? যদি আমি বোর্ডে একটা জিনিস লিখছি যে তুমি যদি থার্মাল এনার্জি, যেটার কথা আমি বললাম, থার্মাল এনার্জি বা তাপীয় শক্তি, যেটাকে আমরা অন্তর্নিহিত শক্তি হিসাবে বলছি, অন্তর্নিহিত শক্তি হিসাবে যেটাকে আমরা বলছি, এই অন্তর্নিহিত শক্তিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে পরম উষ্ণতার সাথে সম্পর্কিত। তো থার্মাল এনার্জি টেম্পারেচার যত বাড়াবে তত যে কোনো পদার্থে থার্মাল এনার্জি বাড়বে। থার্মাল এনার্জি যদি বাড়ে তাহলে তার গতিশক্তি কী হবে? গতিশক্তিটাও প্রপোর্শনাল, গতিশক্তি বাড়বে। এখন গতিশক্তি যদি বাড়ে তাহলে এই যে কণাগুলো যে পরস্পরের সঙ্গে সুসংবদ্ধ হয়ে থাকার চেষ্টা করছিল বা পরস্পরের ওপর প্রভাব ফেলতে চাইছিল, সেই প্রভাব ফেলার পরিমাণটা কমে যাবে, তাই না? তাহলে গতিশক্তি যদি বাড়ে, পারস্পরিক প্রভাব
পারস্পরিক প্রভাব কমবে, পারস্পরিক প্রভাব কমবে, তাই না? তো এই যে বিভিন্ন ভৌত অবস্থার জন্য দায়ী যে কারণটা, সেটাই হচ্ছে কিন্তু এই থার্মাল এনার্জি এবং পারস্পরিক প্রভাব। এই পারস্পরিক প্রভাবটা কি? ইন্টারমলিকিউলার ফোর্সেস। তো আজকের আমাদের আলোচনার বিষয় হবে ইন্টারমলিকিউলার ফোর্সেস। তাহলে চলো শুরু করা যাক। ইন্টারমলিকিউলার ফোর্সেস, এই বিষয়টা তোমাদের আমি এর আগেও অনেকবারই বলেছি, কিন্তু তাও যেহেতু আজকের আমরা এই বিষয়টা শুরু করছি, আচ্ছা আমি এখানে একটা কথা লিখবো, আন্তঃকণা বল, আন্তঃকণা বল বা interparticle forces, interparticle forces, আন্তঃকণা বল বা ইন্টারপার্টিকেল ফোর্সেস। তোমরা এখন বলতে পারো যে ইন্টারপার্টিকেল ফোর্সেস কেন? ইন্টারমলিকিউলার ফোর্স তো আমরা পড়ে এসেছি। দেখো, সবসময় যে মলিকিউল হতে হবে এমন কোনো কথা নেই। ফোর্স বিভিন্ন কণার মধ্যে কাজ করতে পারে। এখন বিভিন্ন কণা বলতে কি, কত রকম কণা আছে সেটা আগে জানা দরকার। কণা বলতে দেখো মূলত পরমাণু আছে, অণু আছে, আয়ন আছে, তাই না? পরমাণু, অণু এবং আয়ন। তাহলে বিভিন্ন পরমাণুর মধ্যেও ফোর্স কাজ করতে পারে, বিভিন্ন অণুর মধ্যেও ফোর্স কাজ করতে পারে এবং বিভিন্ন আয়নের মধ্যেও ফোর্স কাজ করতে পারে। তাহলে আমরা ইন্টারমলিকিউলার ফোর্স কেন বলছি? দেখো, আমাদের পরিবেশে কোনো কিছু আয়নিত অবস্থায় একা একা তো নেই, যে শুধু ক্যাটায়ন ঘুরে বেড়াচ্ছে বা শুধু অ্যানায়ন ঘুরে বেড়াচ্ছে, এরকম তো নেই। সবাই কি অবস্থায় আছে? সবাই একটা নিস্তড়িত অবস্থায় রয়েছে। এখন নিস্তড়িত হতে গেলে তাকে কি হতে হবে? মলিকিউলার ফর্মে যেতে হবে বা যৌগিক ফর্মে যেতে হবে, বা এমন কিছু কিছু মৌল রয়েছে যাদের পরমাণু বলতে যা বোঝায় অণু বলতেও ঠিক তাই বোঝায়, তাই না? মানে একটাই পরমাণু, সে পরমাণু হিসাবেও আচরণ করছে এবং অণু হিসাবেও আচরণ করছে। তো মোদ্দা কথা যে আমাদের প্রকৃতিতে যত কিছুই পদার্থ রয়েছে তারা সব যৌগিক ফর্মে আছে। অর্থাৎ যৌগিক ফর্মে মানে কি? তারা একটা নিস্তড়িত ফর্মে রয়েছে এবং যেটাকে আমরা বলি মলিকিউল। সেই কারণেই অণু হোক, পরমাণু হোক বা আয়ন হোক, এই ধরনের ফোর্সগুলোকে আমরা ইন্টারমলিকিউলার ফোর্সের আওতায় ফেলে দিই। একত্রিতভাবে আমরা বলি ইন্টারমলিকিউলার ফোর্সেস, ঠিক আছে? তো আমরা এই যে ইন্টারপার্টিকেল আমরা বললাম বা আন্তঃকণা বল বললাম, তাহলে কণা মূলত আমরা কি কি বলছি? কণা মূলত আছে পরমাণু, অ্যাটম, অণু, মলিকিউলস আর হচ্ছে আয়ন। ওকে, তাহলে এই সমস্ত কিছু যে ফোর্সগুলো কাজ করছে পরস্পরের মধ্যে যে কাজ করছে, দেখো অণুর সঙ্গে বল কাজ করতে পারে, অণুর সাথে পরমাণুর বল কাজ করতে পারে, আয়নের সাথে অণুর বল কাজ করতে পারে বা আয়নের সাথে পরমাণুর বল কাজ করতে পারে। মানে এদের পরস্পরের সঙ্গে বিভিন্ন প্রকারের বল কাজ করতে পারে। তাই একত্রিতভাবে আমরা এই সমস্ত বলগুলোকে বলে থাকি intermolecular forces বা আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক বল, ঠিক আছে? আন্তঃআণবিক বল। তো এই আন্তঃআণবিক বলের কারণটা মানে রেজাল্টটা কি?
বা ফলাফলটা কি? ফলাফল আন্তঃআণবিক বলের কারণে বিভিন্ন প্রকার কণার মধ্যে কণা বলতে এখানে কি আমি কণা হিসাবে মানে এই তিনজনকেই কিন্তু বোঝাচ্ছি। বিভিন্ন প্রকার কণার মধ্যে সংযোজনের দ্বারা বিভিন্ন প্রকার ভৌত অবস্থা ও বিভিন্ন ভৌত ধর্মের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। ওকে, তাহলে কি হলো? আন্তঃআণবিক বলের কারণে কি হচ্ছে? বিভিন্ন প্রকার কণার মধ্যে সংযোজনের মাত্রা বিভিন্ন রকম হয়। দেখো, সংযোজনের মাত্রা বিভিন্ন রকম, কঠিনের ক্ষেত্রে একরকম, গ্যাসের ক্ষেত্রে আরেক রকম এবং তরলের ক্ষেত্রে আরেক রকম। তার ফলে কি হচ্ছে? ভৌত অবস্থার বিভিন্নতা দেখা যায়। ভৌত অবস্থার বিভিন্নতা মানে তোমাদের যখন আমি সলিড, লিকুইড, গ্যাস একটা তুলনামূলক আলোচনা করিয়েছিলাম তখনই বলেছিলাম যে আকার, আয়তন কীরকম হয়, তাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক কীরকম হয়, তাদের অন্যান্য যে সমস্ত সান্দ্রতা বলো বা পৃষ্ঠটান বলো কীরকম হয় সেইগুলোও আমি বলেছিলাম। তো ভৌত অবস্থার বিভিন্ন পরিবর্তন দেখা যায় এই কারণে। এখন তোমাদের মনে হতে পারে, আচ্ছা আমি তো বারবার খালি বলে যাচ্ছি আন্তঃআণবিক বল, এই বলের উৎপত্তি হওয়ার কারণটা কি? মানে বলটা কীভাবে এলো, কেন হলো, হঠাৎ করে এটা দরকার কেন? তো তোমরা ভাবো, আমাদের প্রকৃতিতে যত যাই কণা থাকুক না কেন, আমাদের প্রকৃতিতে যেই রকমই কণা থাকুক না কেন, অণু বলো, পরমাণু বলো বা আয়ন বলো, তারা মূলত কি দিয়ে তৈরি? এই যে কণা, এই কণার কথা যদি আমি বলি তাহলে সেই কণাটা কি দিয়ে তৈরি? ফান্ডামেন্টাল বা আদি, ফান্ডামেন্টাল কণা বা আদি কণা যদি বলা হয়, ফান্ডামেন্টাল পার্টিকেলস কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলো দিয়েই তৈরি। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই তো? নিউট্রন না হয় নিস্তড়িৎ, এর কথা ছেড়েই দাও, কিন্তু ইলেকট্রন, প্রোটন এরা তো চার্জ ধর্মী। তো একটা কণার নিজস্ব ইলেকট্রন, প্রোটন রয়েছে, আরও একটা কণার তারও নিজস্ব ইলেকট্রন, প্রোটন রয়েছে। তাহলে এরা যখন ঘোরাঘুরি করছে, কোনো একটা মাধ্যমে ঘোরাঘুরি করছে, তখন একটা কণার ইলেকট্রনের সঙ্গে অপর আরেকটা কণার প্রোটনের আকর্ষণী প্রভাব কাজ করতে পারে, বা ওই কণাটার প্রোটনের সঙ্গে এই কণাটার ইলেকট্রনের বা উল্টোটা যেটা বলছি সেটাও আকর্ষণী প্রভাবের দরুন তারা পরস্পরের কাছাকাছি আসতে পারে। এবার পরস্পরের কাছাকাছি এসে কি গায়ে লেগে জুড়ে বসে থাকবে? ডেফিনেটলি নট। তার কারণ ধরো দুটো কণা তারা পরস্পরের কাছাকাছি আসছে। কেন কাছাকাছি আসছে? ধরো এর ইলেকট্রনের সঙ্গে এর প্রোটনের আকর্ষণী প্রভাব কাজ করছে, তাই জন্য কাছাকাছি আসছে। আসলো, আস্তে আস্তে ধরো এই গায়ে জুড়ে বসে গেল। কিন্তু যখনই বসছে তখন কি হচ্ছে? এর সর্ববহিস্থ যে ইলেকট্রন রয়েছে তার সঙ্গে এর সর্ববহিস্থ ইলেকট্রনের বিকর্ষণ কাজ করবে, তাই না? এই যে দুটো কণা, এরও ইলেকট্রন, প্রোটন আছে, এরও ইলেকট্রন, প্রোটন আছে। তো
বিপরীত আধানের মধ্যে যেমন আকর্ষণী বল কাজ করছে, সম আধানের মধ্যে তেমনি বিকর্ষণ বল কাজ করতে পারে। তখন আবার কি হবে, এরা দূরে ছিটকে যাবে। দূরে ছিটকে গিয়ে এমন একটা দূরত্বে গিয়ে বসবে যেখানে আকর্ষণী প্রভাব এবং বিকর্ষণী প্রভাব সমান হয়ে যায়। কেন কি, প্রত্যেকটা জিনিস তো সাম্যাবস্থায় থাকে। প্রত্যেকটা জিনিস, ধরো উঁচু জায়গা থেকে কোনো একটা ফ্লুইড নিচের দিকে গড়িয়ে পড়ছে, কতক্ষণ গড়াবে, যতক্ষণ না দুদিকের তরল তলটা সমান হয়ে যায়। ঠিক একই রকমভাবে এখানে আকর্ষণী প্রভাব এবং বিকর্ষণী প্রভাব যে দূরত্বে দুটো কণা থাকলে একদম সমান সমানভাবে কাজ করবে, ঠিক সেই দূরত্ব রেখেই ওরা বসে থাকবে। ধরো আমাদের সৌরজগৎ, সোলার সিস্টেম, সূর্য, প্রত্যেকটা প্ল্যানেটের ওপরেই তো একটা কি ফোর্স একটা কাজ করছে। একটা ফোর্সের দরুন সূর্য বা অন্যান্য প্ল্যানেটগুলো তাদের মধ্যে একটা ফিক্সড ডিস্টেন্স বজায় রেখেই তো সূর্যের চারিদিকে ঘুরছে। অর্থাৎ কি, এই যে দুটো কণা মানে সূর্য আর একটা প্ল্যানেট, মনে করো আমাদের আর্থ যেরকম সূর্যের ওপরে একটা বল প্রয়োগ করছে, আকর্ষণী প্রভাব, সূর্যও ঠিক সেইভাবে পৃথিবীর ওপরে একটা আকর্ষণী প্রভাব প্রয়োগ করছে। তাহলে দুজন দুদিকের দিকেই একটা আকর্ষণী প্রভাব প্রয়োগ করছে। এবারে এই দুটো বল এই দূরত্বে, যে দূরত্বে আমাদের পৃথিবীটা আছে সূর্য থেকে, সেই দূরত্বে থাকা অবস্থায় দু তরফের থেকে আকর্ষণী প্রভাবের মানটা সমান হয়। ওই জন্যই তারা ওই দূরত্ব বজায় রেখেই একজন আরেকজনকে কি করছে, সার্কুলেট করছে বা প্রদক্ষিণ করছে, তাই না? তো এইখানেও ঠিক সেই জিনিসটাই কাজ করবে যে কোনো পদার্থের ক্ষেত্রে। তো আমরা যেহেতু এইখানে বিভিন্ন ভৌত অবস্থা নিয়ে আলোচনা করছি, সলিড, লিকুইড এবং গ্যাস। সলিডের ক্ষেত্রে আমরা দেখছি কণাগুলো সংযোজিত অবস্থায় বেশি আছে, তরলের সংযোজন মাত্রা কম, আর গ্যাসের সংযোজন মাত্রা একদমই নেই বললেই চলে কণাগুলোর মধ্যে। তাই জন্য এই সংযোজন ব্যাপারটা কি কারণে আসে? সংযোজন ব্যাপারটা আসে কি, এই যে ইন্টারমলিকুলার ফোর্স মানে আন্তরাণবিক আকর্ষণী বল, আন্তরাণবিক আকর্ষণী বলের জন্যই তো সংযোজনী প্রভাবটা কাজ করে। তো সেই কারণে আমরা মূলত এই চ্যাপ্টারে আন্তরাণবিক আকর্ষণী বল নিয়েই আলোচনা করব। বিকর্ষণী প্রভাবটা আমরা এখন এই মুহূর্তে পড়ব না, শুধুমাত্র আকর্ষণী প্রভাবটা কীরকমভাবে কাজ করছে বা কীরকম পরিবর্তন হয় সেইগুলো নিয়ে শুধু আলোচনা আমাদের হবে। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে ইন্টারমলিকুলার ফোর্স, এইগুলো কত রকমের আছে। ঠিক আছে, দেখা যাক। ক্লাসিফিকেশন করব আমরা। নেক্সট পয়েন্ট, আন্তঃআণবিক আকর্ষণী বলের প্রকার, টাইপস অফ intermolecular forces of attraction. ফার্স্ট হচ্ছে আহিত ডাইপোল, আহিত ডাইপোল, আহিত ডাইপোল, আহিত ডাইপোল ইংলিশে বলা হয় ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল। সেকেন্ড হচ্ছে ডাইপোল ডাইপোল, ডাইপোল ডাইপোল, এর ইংলিশটাও
ডাইপোল ডাইপোল। থার্ড হচ্ছে ডাইপোল আহিত ডাইপোল, ডাইপোল আহিত ডাইপোল। ডাইপোল ইনডিউসড ডাইপোল। আর লাস্টেরটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, এইচ বন্ধন। এইচ বন্ধন, এইচ বন্ধন নিয়ে আমি আগে কিছু বলেছিলাম, তো এইচ বন্ডিং। ঠিক আছে, প্রথম যে তিনটে ফোর্স রয়েছে এ বি আর সি, এ বি এবং সি, এই তিনটে ফোর্স ভ্যান ডার ওয়াল আবিষ্কার করেছিলেন। ভ্যান ডার ওয়াল আবিষ্কার করেছিলেন বলে ওনার নামের অনারে এই ফোর্সগুলোকে বলা হয় ভ্যান ডার ওয়াল ফোর্স। মনে রাখবে কি বললাম, এই যে তিনটে ফোর্স আছে, ইনডিউস ডাইপোল, ডাইপোল ডাইপোল এবং ডাইপোল ইনডিউস ডাইপোল, এই তিনটে ফোর্স ভ্যান ডার ওয়াল আবিষ্কার করেছিলেন, মানে ভ্যান ডার ওয়াল এইগুলোর খোঁজ করেছিলেন। ঠিক আছে, এইগুলোর খোঁজ করেছিলেন বা এইগুলোর নামকরণ করেছিলেন বলেই এই তিনটে ফোর্সকে একত্রিতভাবে ভ্যান ডার ওয়াল ফোর্স বলা হয়। ঠিক আছে, এবার ভ্যান ডার ওয়াল ফোর্স বিভিন্ন যৌগের ক্ষেত্রে, বিভিন্ন যে সমস্ত পদার্থ আছে তাদের মধ্যে কিভাবে কাজ করে সেইগুলো আমরা বিভিন্ন উদাহরণের সাথে অবশ্যই দেখব। আর বাকিটা যেটা হলো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংয়ের দুটো টাইপ আছে, একটু লিখে রাখো। হাইড্রোজেন বন্ডিংয়ের দুটো টাইপ, একটা হচ্ছে অন্ত আণবিক, আর একটা হচ্ছে আন্ত আণবিক। অন্ত আণবিক এবং আন্ত আণবিক। আন্ত আণবিককে বলা হয় ইন্টারমলিকিউলার, যেমন এই যে এখানে আন্ত আণবিক লিখেছ, ইন্টারমলিকিউলার। আর অন্ত আণবিককে বলা হয় ইন্ট্রামলিকিউলার। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের টাইপস অফ ইন্টারমলিকিউলার ফোর্সেস। তো আমরা এখানে প্রত্যেকটা ফোর্স যেগুলো আমি এখানে ক্লাসিফিকেশন করলাম, উদাহরণের সাথে আমরা ডিটেলসে আলোচনা অবশ্যই করব, কিন্তু তার আগে তোমাদের কিছু ছোট ছোট বিষয় একটু জেনে রাখা দরকার। তাহলে চলো সেই বিষয়গুলো একটু জেনে নিই, নেওয়ার পরে আমরা এই চারটে ফোর্সকে আলোচনা করে দেব। প্রথম যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে ডাইপোল। ডাইপোল বাংলা হচ্ছে দ্বিমেরু। ডাইপোল, ডাই মানে দ্বি, দুটো, আর মেরু, মেরু মানে হচ্ছে পোল, যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাউথ পোল, নর্থ পোল বলা, মানে নর্থ পোল, সাউথ পোল, উত্তর মেরু নর্থ পোল, দক্ষিণ মেরু সাউথ পোল বলা হয়। বা ম্যাগনেট, চুম্বক যদি থাকে তারও সাউথ পোল, নর্থ পোল, দুটো মেরু। এইভাবে এই যে দ্বিমেরু বিষয়টা আমরা কোনো একটা পদার্থের ক্ষেত্রে কিভাবে বলতে পারি, কেমন? আচ্ছা, মনে করো একটা যৌগ আমি লিখছি এ বি, একটা সমযোজী যৌগ, কাল্পনিক একটা সমযোজী যৌগ এ বি, যেখানে এ অপেক্ষা বি অধিক তড়িৎ ঋণাত্মক। তোমরা তো পর্যায় সারণী আশা করি পড়ছো, তো পর্যায় সারণীতে তোমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জেনেছো আশা করি। তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জেনেছো। তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি? কোনো পরমাণু যখন অপর কোনো পরমাণুর সঙ্গে
সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে, ভালো করে শুনবে, কোনো পরমাণু যখন অপর কোনো পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে, অপর কোনো পরমাণু মানে আলাদা কোনো পরমাণু, ঠিক আছে, মানে ওর থেকে আলাদা চরিত্র বিশিষ্ট পরমাণু সঙ্গে যুক্ত থাকবে, তখন যদি সেই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে টেনে নেয়, সেই আকর্ষণ করে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। কি বললাম? কোনো পরমাণু তার থেকে অন্য চরিত্র বিশিষ্ট পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ওই বন্ধনের জোড়ের ইলেকট্রনগুলোকে যদি নিজের দিকে আকর্ষণ করে নিতে পারে, সেই প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো এবারে অধিক তড়িৎ ঋণাত্মক হলে কি হবে? এ আর বি এর মধ্যে যে বন্ধন ইলেকট্রন আছে, সেই বন্ধন ইলেকট্রনটা বি এর দিকে একটু বেশি পরিমাণ ঝুঁকে যাবে বা সরে যাবে। সরে গেলে কি হবে ঘটনা? যদি বি এর দিকে ইলেকট্রনটা বেশি সরে যায়, তাহলে কি হবে? তখন আমরা এই বি এর ওপরে বোঝাতে হবে তো যে এ আর বি যখন সমযোজী বন্ধনটা তৈরি করেছিল, তখন দুটো পরমাণুই সমানভাবে ইলেকট্রন কি করেছিল? আদান প্রদান করেছিল বা শেয়ার করেছিল। সমযোজী বন্ধন তৈরি হতে গেলে কি হয়? দুটো পরমাণু তাদের যোজ্যতা ইলেকট্রনকে সমানভাবে কি করছে? শেয়ার করছে, মানে বিনিময় করছে। বিনিময় করবার পরেই তো সমযোজী বন্ধনটা তৈরি হবে। এবার বন্ধন তৈরি হয়ে গেছে, কিন্তু একজন ওই বন্ধন ইলেকট্রনের ওপরে একটু বেশি ক্ষমতা দেখিয়ে নিজের দিকে টেনে নিচ্ছে। টেনে নিলে তাহলে যে টানছে তার তাহলে কি হবে? আগে যতটা ইলেকট্রন ঘনত্ব ছিল, এখন তার থেকে সামান্য পরিমাণ ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, ঠিক কি না? ওর আগে যা ইলেকট্রন ছিল, এখন যদি বন্ধন জোড়ের ইলেকট্রনটাকে একটু বেশি নিজের দিকে আকর্ষণ করে, তাহলে আগের অবস্থা থেকে ইলেকট্রন ঘনত্ব একটু বেশি বাড়বে। কারণ কি? এখন বন্ধন জোড়ে শুধু তো বি এর ইলেকট্রন নেই, এরও তো ইলেকট্রনটা আছে, সেটাও বি এর দিকে একটু বেশি ঝুঁকে যাচ্ছে। তাহলে বি এর ওপর ইলেকট্রন ঘনত্ব একটু বেশি হবে এবং এর ওপর ইলেকট্রন ঘনত্ব আগের তুলনায় কমে যাবে। তো সেটাকে আমরা কি করে বোঝাবো? সেইটাকে আমরা বোঝাবো একটা সাইন দিয়ে, ডেল মাইনাস এবং ডেল প্লাস। ডেল মাইনাস মানে তড়িৎ ঋণাত্মকতা, অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে ইলেকট্রন ঘনত্ব বি এর ওপর আগের তুলনায় একটু বেশি হলো। এর কম তড়িৎ ঋণাত্মকতার কারণে আগের থেকে ইলেকট্রন ঘনত্ব কমে গেল। এই যে ডেল প্লাস এবং ডেল মাইনাস তৈরি হলো, তাহলে এখানে দুটো মেরু তৈরি হয়ে গেল। এই জিনিসটা পুরো সিস্টেমটাকেই বলা হচ্ছে দ্বিমেরু। এই পুরো সিস্টেমটাকেই বলা হচ্ছে দ্বিমেরু। দ্বিমেরু বা ইংলিশে যদি বলো তাহলে হচ্ছে ডাইপোল। উদাহরণ কি কি হতে পারে? দেখো, HCl, HF বা এইটা হতে পারে CCl4, জল হতে পারে। এগুলো সব দেখো ডাইপোল, সব হচ্ছে ডাইপোল। কারণ এখানে দেখো, তোমরা জানো হ্যালোজেনগুলো অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু, তাই হ্যালোজেনের ওপরে আমরা ডেল মাইনাস লিখবো, হাইড্রোজেনের ওপরে ডেল প্লাস লিখবো। কার্বন অপেক্ষা ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, পর্যায় সারণী পড়লেই তোমরা বুঝতে পারবে। তাই এখানে ক্লোরিনগুলো হবে সব মাইনাস, ডেল মাইনাস, এবং কার্বন হবে ডেল প্লাস। অক্সিজেনও হাইড্রোজেন অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এটা ডেল মাইনাস এবং হাইড্রোজেনগুলো ডেল প্লাস। ঠিক আছে? এটা খেয়াল রাখবে, ইলেকট্রন কিন্তু বন্ধন ইলেকট্রন পুরোপুরি বি এর দিকে সরে যাচ্ছে না, তাহলে তো যৌগটা আয়নিত হয়ে যাবে। মানে আমি এটা বলতে চাইছি, ধরো এইখানে যদি এ আর বি এর ইলেকট্রন জোড়টা পুরোপুরি সরে গেলে তো এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, সেইটা হচ্ছে না। সমযোজী যৌগ হিসাবেই আছে, কিন্তু ইলেকট্রন ঘনত্বটা একটু বেশি করে বি এর দিকে, শুধু বি বলে নয়, যে বেশি তড়িৎ ঋণাত্মক তার দিকে স্থানান্তরিত হচ্ছে। তো সেই ঘটনার ফলে এই যে এরকম ডেল প্লাস ডেল মাইনাস উৎপন্ন হলো, তো তার ফলে আমরা এই পুরো সিস্টেমটাকে বলে থাকি ডাইপোল বা দ্বিমেরু। আমি এখানে কতগুলো উদাহরণ দেখালাম, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে দ্বিমেরুর, দ্বিমেরুর
আরও হতে পারে অ্যামোনিয়া হতে পারে, অ্যামোনিয়া হতে পারে। অ্যামোনিয়া এটা ডেল, নাইট্রোজেন ডেল মাইনাস আর হাইড্রোজেনগুলো সব ডেল প্লাস। প্রত্যেকটা বন্ধন যদি দেখো, প্রত্যেকটা বন্ধন একটা একটা দ্বিমেরু, প্রত্যেকটা বন্ধন একটা একটা দ্বিমেরু, তাই না? প্রত্যেকটা বন্ধন দ্বিমেরু। ওকে, আচ্ছা, তোমাদের আমি আরও একটা ভালো ছবি দেখাচ্ছি, সেই ছবিটা দিলে তোমরা হয়তো আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবে দ্বিমেরুর ব্যাপারটা। দেখো এ আর বি, এদের এইগুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, তারা পরস্পর কি করছে, শেয়ার করছে, এইভাবে পরস্পর শেয়ার করছে, তাই তো? সমানভাবে শেয়ার করছে, সমবিনিময় করছে। ইলেকট্রন সমবিনিময় করছে, তাহলে সমবিনিময় হওয়ার পরে এখানে এ আর বি এর ওপর এই দুটো ইলেকট্রন সমানভাবে বিন্যস্ত থাকবে, সমানভাবে বিন্যস্ত থাকবে। এ আর বি এর ওপরে ওই দুটো ইলেকট্রন সমানভাবে বিন্যস্ত থাকবে, যেটাকে আমরা বলি সুষম ইলেকট্রনের সুষম বন্টন। ইলেকট্রনের সুষম বন্টন, ইলেকট্রনের সুষম বন্টন। এবারে যখন তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপারটা আমরা দেখছি, ইলেকট্রোনেগেটিভিটির ফলে কি হচ্ছে, বি ইলেকট্রন ঘনত্বটাকে একটু বেশি পরিমাণ নিজের দিকে আকর্ষণ করছে। তখন কি হয়ে যাবে, এ আর বি এর ওপরে তখন আর সুষম ইলেকট্রন বন্টন থাকবে না, তখন এইরকম হয়ে যাবে। তখন এটা ইলেকট্রনের অসম বন্টন, ইলেকট্রনের অসম বন্টন। সুষম বন্টন মানে আমরা বলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, আর অসম বন্টন মানে আনসিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। তাহলে এরকম হলো, এইরকম হওয়ার জন্যই আমরা বি এর ওপরে ডেল মাইনাস এবং এর ওপরে ডেল প্লাস লিখছি। তাহলে বোঝাতে পারলাম যে এখানে কি হচ্ছে। আর এই রকম হওয়ার ফলেই এই যৌগগুলোকে আমরা বলি পোলার মলিকিউল, বা বাংলায় যদি বলো তাহলে হচ্ছে ধ্রুবীয় যৌগ, পোলার মলিকিউল বা ধ্রুবীয় যৌগ। এখন এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে শিখে নাও, তার কারণ এরপরে যখন তোমরা রাসায়নিক বন্ধন পড়বে, রাসায়নিক বন্ধনে কিন্তু এই বিষয়গুলোই তোমাদেরকে আবার পড়ানো হবে। তাহলে আগে থেকে যদি তোমরা শিখে যাও, তাহলে রাসায়নিক বন্ধন পড়ার সময় এগুলো আর তোমাদের নতুন করে শিখতে লাগবে না, তোমাদের ক্ষেত্রে সেটা আরও সুবিধাজনক হবে। তো আমি কিন্তু তোমাদের আগে থেকেই রাসায়নিক বন্ধন পড়ার জন্য তৈরি করে দিলাম। আচ্ছা, তো পোলার মলিকিউল বা ধ্রুবীয় যৌগ, ঠিক আছে। এবারে যদি এমন বিষয় হয়, যদি এমন বিষয়টা আমি লিখি যে এ বি বি এরকম যদি লিখি, তাহলে আমাকে বলো তো এর ওপরে ডেল প্লাস ডেল মাইনাস বা ডেল প্লাস ডেল মাইনাস এরকম লিখতে পারবো? লিখতে পারবো না, কারণ এই দুটো পরমাণুই তো সমচরিত্র বিশিষ্ট। যদি দুজনেরই সমান চরিত্র হয়, তাহলে কেউ কারোর থেকে ইলেকট্রন বেশি পরিমাণে টেনে নেবে বা কেউ কাউকে দিয়ে দেবে, এরকম তো হবে না। অতএব এই ধরনের অণুগুলো, মানে এই যে এ বা বি বি, এগুলো কিন্তু ডাইপোল নয়, দ্বিমেরু নয়, এরকম ধরনের অণুগুলো দ্বিমেরু নয়। তাহলে কি হতে পারে? হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে,
ক্লোরিন হতে পারে, ফ্লুরিন হতে পারে, এরা সব ডাইপোল নয়। এবার ডাইপোল নয় যেহেতু, ডেল প্লাস বা ডেল মাইনাস তৈরি হচ্ছে না যেহেতু, আমরা এই ধরনের অণুগুলোকে বলবো নন পোলার। নন পোলার, পোলার মানে পোলার কথাটা এসছে পোল থেকে, নন মানে কোনো পোল নেই, তাই নন পোলার বা বাংলায় যদি বলো অধ্রুবীয়। অধ্রুবীয়, ঠিক আছে? তো এরা হচ্ছে অধ্রুবীয়, কারণ এইখানে ইলেকট্রনের কোনো প্রকার অসম বন্টন ঘটে না। বন্ধন ইলেকট্রনের অসম বন্টন ঘটে না, তাই জন্য এরা অধ্রুবীয়। বোঝাতে পারলাম আশা করি। ওকে, নেক্সট আরেকটা বিষয় দেখো, এই বিষয়টা তোমাদের কাছে নতুন, তাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা একটা কণা আছে, এটা একটা কণা আছে, এটা আরেকটা কণা আছে, এটা এ কণা, এটাও এ কণা মনে করো, ঠিক আছে? তারা পরস্পরের দিকে এগোচ্ছে, এগোতে এগোতে কি হবে, একসময় ধাক্কা খাবে, এগোতে ধাক্কা খাবে। এবারে তোমরা বলতে পারো এরা কেন এগোচ্ছে। আমি যদি বলি যে এরা গ্যাসের কণা বা গ্যাস পার্টিকেলগুলো তো গতিশীলতার কারণে পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। তো ধরো এদের সংঘর্ষ হচ্ছে, কেমন সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার ফলে এদের কিছু কিছু এরকম পদার্থ রয়েছে, কিছু পদার্থ মানে মূলত গ্যাসীয় পদার্থ, আমি এগুলো পরে আরও ডিটেলসে বলবো। কিছু গ্যাসীয় পদার্থ রয়েছে, কি হয় কণাগুলোর মধ্যে যখন সংঘর্ষ হচ্ছে তখন তাদের মধ্যে একটা বিকৃতি হয়, বিকৃতি বা এটাকে বলতে পারো ডিফরমেশন। প্রথমে তো একটা নির্দিষ্ট ফর্ম ছিল বা আকৃতি ছিল, সেটা আকৃতি থেকে বিকৃতি হয়ে যাচ্ছে, নির্দিষ্ট আকৃতি থেকে বিকৃতি হচ্ছে। বিকৃতিটা কীরকম? আচ্ছা, তার আগে বলি, দেখো এইটা হচ্ছে মনে করো কেন্দ্রক বা তোমরা যেটাকে বলো নিউক্লিয়াস। তাহলে এর চারিদিকে এরকমভাবে ইলেকট্রনগুলো সুষমভাবে বিন্যস্ত আছে, চারিদিকে। এরও ঠিক তাই, ইলেকট্রনগুলো চারিদিকে সুষমভাবে বিন্যস্ত আছে, কেন্দ্রক আর এই নিউক্লিয়াস। এবারে ধাক্কা খাওয়ার পর ইলেকট্রনগুলো তো চাইবে দূরে দূরে চলে যেতে, কারণ ধাক্কা যখন খেলো, আর এরা তো একদম সুদৃঢ় তো কণা নয়, কারণ তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গিয়ে দেখেছো যে এরকম যে কণাগুলো রয়েছে বা যে পদার্থগুলো রয়েছে তাদের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝে অনেক ফাঁকা জায়গা থাকে, তাহলে তো এটা সুদৃঢ় নয়। আমরা জাস্ট ইলেকট্রনগুলো যে অঞ্চলটায় ঘোরাঘুরি করছে সেই অঞ্চলটাকে একটা এরকম পার্টিকুলার লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে হ্যাঁ এতটা অঞ্চল জুড়ে হচ্ছে এই পরমাণুটা, তাই তো। তো এখানে এরা কেউ সুদৃঢ় কণা নয়, ধাক্কা খাওয়ার পর কি হলো, বিকৃতি হয়ে গেল। বিকৃতি হয়ে ইলেকট্রনগুলো পরস্পর থেকে কি হচ্ছে, দূরে ছিটকে যাচ্ছে, কারণ সমান চার্জ তো পরস্পরকে বিকর্ষণ করে, তো তারা চাইবে যত দূরে থাকা যায়, তো দূরে চলে গেলে এই বিকৃত কণাগুলো দেখতে হবে এই রকম, হবে।
মানে নিউক্লিয়াসটা একদিকে কেন্দ্রীভূত হলো আর ইলেকট্রনগুলো আরেকদিকে কেন্দ্রীভূত হলো। নিউক্লিয়াসগুলো দেখো দূরে আছে আর ইলেকট্রনগুলোও দূরে দূরে আছে। তাহলে এইরকমভাবে বিকৃত হলো, ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে এরকম ইলেকট্রনগুলো এক সাইডে সরে গেল। ঠিক আছে, সরে যাওয়ার ফলে কি হচ্ছে, মানে কীরকম বলো তো, তুমি ওই মেলাতে দেখেছো সেই সাবান জলে ওই রিং ডুবিয়ে যে ফু দেয়, ফু দিলে সেই একটা বাবলস তৈরি হয় যেটা ওই রিং থেকে বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। তুমি ওরকম মনে করো যে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে ওই রিংয়ের ভেতর দিয়ে বাবলস তৈরি হওয়ার মতো জিনিসটা এরকম হচ্ছে, এইরকম হলো। তাহলে আগে সুষম আকার ছিল, সুষম আকৃতি ছিল, এখন কি হয়ে গেল, বিকৃতি হয়ে গেল। এবারে এই যে সুষম আকার যখন ছিল তখন এইটার সব জায়গায় তো চার্জগুলো সমানভাবে বণ্টিত, মানে কেন্দ্রে পজিটিভ চার্জ এবং তার চারিদিকে সমানভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত ছিল, মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ কোনো একদিকে বেশি আর কোনো একদিকে কম এরকম ছিল না, চারিদিকেই সমানভাবে বণ্টিত ছিল। কিন্তু যখন এই ধাক্কা খাওয়ার পর এরকম বিকৃতি হলো, তাহলে দেখো একদিকে কেন্দ্রক বা পজিটিভ চার্জ বেশি কেন্দ্রীভূত হয়েছে আর একদিকে ইলেকট্রনস বেশি কেন্দ্রীভূত হয়েছে। অতএব আমরা এইখানে লিখতে পারি এই অংশটা ডেল পজিটিভ এবং এই অংশটা ডেল নেগেটিভ, এই অংশটা ডেল পজিটিভ, এই অংশটা ডেল নেগেটিভ। আগে তো এরকম ছিল না, সেটা কখন হলো, আফটার কলিশন। তো এই যে বিকৃতি হয়ে কি তৈরি হয়ে গেল, দ্বিমেরু হিসাবে তৈরি হলো, দ্বিমেরু তৈরি হলো। এই যে দ্বিমেরু তৈরি হওয়ার ঘটনাটাকে বলা হয় ধ্রুবায়ন। দ্বিমেরু তৈরি হওয়ার ঘটনাটাকে বলা হয় ধ্রুবায়ন বা ইংলিশে বলা হয় পোলারাইজেশন। ওকে, মানে এই দুটো কণার মধ্যে আগে কোনো রকম চার্জ সেপারেশন ছিল না, চার্জের পৃথকীকরণ ছিল না, মানে একটা মধ্যিখানে কেন্দ্রক রয়েছে, তাকে পরিবেষ্টন করে নেগেটিভ চার্জগুলো ছিল, সমানভাবে বিন্যস্ত ছিল। কিন্তু এখন এই কলিশনের পর কি হলো দেখো, একদিকে কেন্দ্রকটা বেশি সরে এসছে আর একদিকে ইলেকট্রনগুলো সরে গেছে, মানে এইদিকে ইলেকট্রনগুলো কেন্দ্রীভূত হয়েছে আর এখানে নিউক্লিয়াস কেন্দ্রীভূত হয়েছে, তাহলে এখানে একটা দ্বিমেরু তৈরি হয়েছে দুটোতেই। তো এই দ্বিমেরু তো আগে ছিল না, পরে তৈরি হয়েছে, কলিশনের দ্বারা তৈরি হয়েছে, তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে ধ্রুবায়ন বা পোলারাইজেশন। এইটা তোমরা জেনে রাখবে, ধ্রুবায়ন বা পোলারাইজেশন। তো এই পোলারাইজেশনটাও আবার কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, আমরা সেটা তো ডেফিনেটলি উদাহরণের সাথে দেখবই। তো এই ডিসকাশনের এই পর্বে মোটামুটি কিছু নতুন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলো তোমাদের কাছে নতুন, তাই আমি এই বিষয়গুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা ওই ইন্টারমলিকুলার ফোর্সেস যে ক্লাসিফিকেশান আমি করিয়েছি সেই ক্লাসিফিকেশানগুলোকে উদাহরণের সাথে আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা ফোর্স নিয়ে ডিটেলসে আলোচনা করব উদাহরণের সাথে, যেরকম তোমাদেরকে বললাম। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই, গুড বাই।